শিল্পযাত্রা খুব সহজ না, আবার খুব কঠিনও না। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব উপলব্ধি থাকে। আমি যখন আমার ব্যক্তিগত উপলব্ধিটাকে আমি বুঝতে পারবো, আমি আমার উপলব্ধির জায়গায় আসবো, তখনই আমার কাজটা করা উচিত। সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে শুধু দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমি বলি, আমাদের অক্ষর হচ্ছে, আমাদের বর্ণমালার গল্প হচ্ছে সংগ্রাম দিয়ে ধোয়া, রক্তের ভেতর থেকে, আগুনের ভেতর থেকে উত্থিত। এবং আমাদের রং তুলির সঙ্গে, আমাদের অক্ষর বিন্যাসের সঙ্গে, আমাদের বর্ণমালার সঙ্গে একীভূত হয়ে আছে আমাদের অক্ষরের গল্প। আমাদের 21 থেকে 24 এই যে এক দীর্ঘ পদযাত্রা, এই পদযাত্রায় অক্ষর আমাদের সহায়, আমাদের মাতৃভাষা আমাদের অবলম্বন, আমাদের প্রেরণা। শুধু দর্শক, এই মাতৃভাষার সঙ্গে, এই বর্ণমালার সঙ্গে, এই অক্ষর বিন্যাসের সঙ্গে, এই গ্রন্থ বলির সঙ্গে যারা সবচেয়ে বেশি সম্পৃক্ত, তাদেরই একজন আজকে আমার অতিথি। সম্মানিত অতিথি আমাদের একদম তরুণ বন্ধু দেওয়ান আতিকুর রহমান। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি মোটামুটি। আতিক, আমরা 80-র দশকে, কেন এই গল্পটা বলছি, 80-র দশকে একটা অনুষ্ঠান করতেন কবি আসাদ চৌধুরী। তার একটা অনুষ্ঠানের নাম ছিল প্রচ্ছদ। আচ্ছা। একটা আধুনিক নাম। এটা আমি খুব ভালো লাগতো। যদিও এই অনুষ্ঠানে আমি নানা কারণে অংশ নিইনি এই কারণে যে একবার উনি আমাকে বললেন যে আজকে তোমার রেকর্ডিং, কিন্তু আজকে চেকটা পাবে না। আমরা তাহলে আর যাবো না। তখন তারুণ্যে অনেক রকম অভিমান থাকতো, যাইনি। তো এই প্রচ্ছদ, এই কথাই বলছি যে আপনি তো আসাদ চৌধুরীর প্রচ্ছদে এঁকেছেন। হ্যাঁ। এই 80-র দশকের প্রচ্ছদের থেকে আজকে যারা প্রচ্ছদ করছে তাদের পার্থক্যটা কোথায়, আপনি কি মনে করেন? এই যে প্রথম দশক, শূন্য দশক, দ্বিতীয় তৃতীয় দশক চলছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রচ্ছদ, তখনকার প্রচ্ছদ আর এখনকার প্রচ্ছদের মধ্যে কিছু পার্থক্য আছে। দুই ধরনের পার্থক্য আছে আমি মনে করি। একটা হচ্ছে আপনার টেকনিক্যাল সাইড, ওই যে পাশটা দিয়ে আমরা অনেক বেশি এগিয়ে গিয়েছি, মানে এটা শুধু আমরা না, পুরো পৃথিবী এগিয়েছে সে জায়গায়। তো ফলে ওই টেকনিক্যাল পার্টটাতে আমরা অনেক বেশি আগানোর কারণে প্রচ্ছদ যেমন অনেক বেশি নান্দনিকতার স্কোপ তৈরি হয়েছে, আবার প্রচ্ছদের কিছু রিস্কও তৈরি হয়েছে। আগের প্রচ্ছদ টেকনিক্যালি অত বেশি ছিল না। তো কিন্তু আবার কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে 80-র দশকের প্রচ্ছদ এখন দেখলে আমাদের চোখে লেগে থাকে। এর কারণ হচ্ছে তখন বইয়ের সংখ্যা কম, প্রচ্ছদের সংখ্যা কম, প্রচ্ছদ শিল্পীর সংখ্যা কম। ফলে ওনারা অনেক যত্ন নিয়ে কাজগুলো করতেন। যেই কাজটাই করতেন, ওনাদের চিন্তা ভাবনা, চেতনার জায়গাগুলো ওইটার মধ্যে মানে প্রকাশ পেত। প্রচ্ছদটা দেখলে আসলে এক ধরনের প্রচ্ছদটারই একটা ভালো লাগা কাজ করতো। এখন এত বই, এত প্রকাশক, এত লেখক, প্রচ্ছদ শিল্পীও প্রচুর, আর টেকনিক্যালি যেহেতু এখন অনেক আমাদের ফেসিলিটিস তৈরি হয়েছে, ফলে মানে খুব সহজ হয়ে যাচ্ছে বিষয়টা। তো এই সহজের মধ্যেও যারা একটু ভালো লাগা থেকে কাজ করতে চায়, মনের টানে কাজ করতে চায়, সেই প্রচ্ছদগুলো দেখার মতোই আছে। আমি বলছি না যে সব খুব খারাপ হচ্ছে, ভালো প্রচ্ছদ হচ্ছে। এই যে এখন তো একটা ইলেকট্রনিক এর যুগ চলে এসছে, বই বেরোচ্ছে, বইয়ের কি প্রচ্ছদ করতে হয়? হ্যাঁ, প্রচ্ছদ আসলে মানে বই আর ধরেন যে প্রিন্টেড বই, দুইটার মানে শুধুমাত্র যে পাঠক কোন ভার্সনে পড়বে এইটুকুই মানে কি বলবো আমি, মানে পার্থক্যটা। কিন্তু বাকি সবই তো করতে হয়। ইবুকেরও তো প্রচ্ছদ থাকে, প্রিন্টার্স লাইন থাকে, ভিতর পেজ নাম্বার থাকে, সমস্ত কিছুই থাকে, পেজ লেআউট থাকে। হ্যাঁ, ইবুকেও থাকে, প্রিন্টেড কপিতেও থাকে। একজন আধুনিক সময়ের প্রযুক্তির একেবারে আমরা চূড়ান্তে আছি, যখন AI সব কিছু করে দিচ্ছে, সেই সময় আপনার কি মনে হয় যে এই যে আমাদের হার্ড কপি যে বই, সে বই এবং তার কাভার করা, এটা কতটা দরকার বলে আপনি মনে করেন? বইয়ের প্রচ্ছদটা আসলে আমার মনে হয় যে আসলেই জরুরি, বরং আরও বেশি বইয়ের প্রচ্ছদের প্রতি মনোনিবেশ করে প্রচ্ছদ করাটা জরুরি। কারণ খুব স্বাভাবিকভাবেই আমি পুরো বইটাকে একটা মলাট আঁকতে পারবো না, কিন্তু আমি এমনভাবে অন্তত ট্রাই করতে পারি, বা যে কোনো শিল্পী এটাকে যদি ওইভাবে, সেটা রং দিয়ে হোক, তার মানে অঙ্কন দিয়ে হোক, বা টাইপোগ্রাফি দিয়ে হোক, যেন অ্যাটলিস্ট টোটাল বইয়ের যে বক্তব্যটা বা বইয়ের যে ইমোশনটা, ওই ইমোশনটা যেন ধরা পড়ে। ফলে কাজ করার স্কোপ আছে এই সময়। আর
এআই চলে আসাতে যেটা হয়েছে, আমরা অনেকে মনে করি যে ব্যাপারটা সহজ হয়েছে। আমার মনে হয় না, বরং ব্যাপারটা আরও কঠিন হয়েছে। কারণ আমি যখন একটা কাজ করব, খুব সচেতনভাবে আমার চিন্তা করতে হয় এটা যেন এআই থেকে আলাদা হয়, যেন এখানে যেন আমার সিগনেচারটা থাকে। এআই দিয়ে তো যে কেউ কাজ করতে পারে, কিন্তু ওইটার মধ্যে না ইমোশনটা থাকে না, আর যত যাই থাকুক। এই যে ধরুন সব্যসাচী হাজরা কিংবা ধ্রুব এস, এরা তো নাম করেছে প্রচ্ছদ করে, সব প্রকাশকরা, আমরা লেখকরাও তাদের কাছে যাই। আপনিও ভালো প্রচ্ছদ করেন, আমি দেখেছি আপনার প্রচ্ছদ। মানে আপনি তো আল মাহমুদের করেছেন, হাসান আজিজুল হকের করেছেন, সেলিনা হোসেনের করেছেন, সৃজনের সঙ্গে আপনি কাজ করেন। এর বাইরে অনেক আল মাহমুদেরও তো করেছেন। আল মাহমুদের করেছি। তো এই যে কাভারগুলো আপনি করেছেন এবং সেগুলো বেশ নান্দনিক বলে আমার কাছে মনে হয়েছে। এবং আপনি যে টাইপোগ্রাফিটা ব্যবহার করেন, এটা একটা নতুনত্ব আনার জন্য, না এটা আপনার দর্শন? আচ্ছা, এখানে আমার একটা ছোট্ট গল্প আছে। মানে আমি মূলত দৈনিক পত্রিকায় চাকরি করি আর কি, একটা দৈনিক পত্রিকা। এখন তো আমি অনেক বছর ধরেই, আমি যখন চারুকলায় পড়াশোনা করছি তখন কিন্তু আমি বইয়ের প্রচ্ছদের দিকে আসলে ঝুঁকি নাই। আচ্ছা, আমি চারুকলায় পড়াশোনা আমার তখনও শেষ পর্যায়ে, আমি দৈনিক সমকালে জয়েন করলাম। তো তখন হচ্ছে পত্রিকার প্রয়োজনে আমাকে এই একটা মাস্টার্ড করতে হচ্ছিল। টাইপোগ্রাফি করতে গিয়ে আমার টাইপোগ্রাফি 1টা 2টা 3টা 5টা 10টা ভালো লাগছে করতে। তো আমি টাইপো করতে গিয়ে তারপরে আমার না টাইপোগ্রাফির প্রতি এক ধরনের নেশা হয়ে গেল, যে আমি একবার এক ধরনের ভাবে করে দেখি, নিজের জন্যই নিজে করি। তো করতে গিয়ে আমার একটা সময় করতে করতে অনেক জমে গেল। আমার মনে হচ্ছে যে আচ্ছা, এই টাইপোটা কোথায় আমি ব্যবহার করতে পারি। আমি টাইপো করলাম, এটা তো আর তখনও আমাদের টেকনোলজি তো এত ইজি না যে আমি চাইলে এটাকে হয়তো কিবোর্ডে তুলে ফেললাম বা একটা টোটাল ফন্ট হিসাবে করলাম। আর আমি যে টাইপের টাইপোটা করি ওটা ফন্টের জন্যও না, ওটা একটু বোল্ড টাইপের হয়। এটা একটা ডিজাইন, টাইপো ডিজাইন, মানে টাইপোগ্রাফিক ডিজাইন। তো ফলে ওইটা আমার মনে হলো যে এটার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে হয় পোস্টার নয় বইয়ের প্রচ্ছদ। আচ্ছা, খুব ভালো। তো বইয়ের প্রচ্ছদ যদি হয় তাহলে হচ্ছে ঠিক আছে, আমি যদি বইয়ের প্রচ্ছদ করি তাহলে আমি যত ধরনের টাইপোগ্রাফি নিয়ে চিন্তা ভাবনা বা নিরীক্ষা করছি, আমি বিভিন্ন ধরনের ফর্ম ভেঙে করছি, এটা করার একটা স্কোপ পাবো। আচ্ছা, তখন আমি বইয়ের প্রচ্ছদের দিকে একটু ঝুঁকলাম। আমি দু একজনের সাথে যোগাযোগ করলাম, বা যেহেতু পত্রিকায় কাজ করি, কবি সাহিত্যিকদের সাথে এমনিতে পরিচয়, ওখান থেকে আসলে মূলত আমার বইয়ের প্রচ্ছদের দিকে আসা। এবং আমি চেষ্টা করি, আমার মানে মূল টার্গেটও থাকে, বা আমি এটাই হয়তো বা পারি, চেষ্টা করি যে আমি যতগুলো বইয়ের প্রচ্ছদ করি প্রত্যেকটাতে যেন আমার একটা আলাদা রকমের টাইপোগ্রাফি আমি ইউজ করি। অনেক সময় লক্ষ্য করি যে আমাদের লেখকদের চাহিদা অনুযায়ী কাভার করতে হয়। শিল্পী পড়ে একরকম তার মধ্যে ক্রিয়া করলো, সে চিন্তা করছে আমি এইভাবে করবো, কিন্তু লেখক বললেন যে না তুমি এইভাবে করো। এই যে একটা দ্বান্দ্বিক জায়গায় আমরা শিল্পীরা পৌঁছাই, একজন প্রচ্ছদ শিল্পী তখন কী করে? বইয়ের প্রচ্ছদ তো আসলে এক ধরনের হচ্ছে প্যাকেট, যদি খুব মানে বাণিজ্যিক জায়গা থেকে বাণিজ্যিক জায়গা থেকে চিন্তা করলে এটা হচ্ছে আমি যদি আজকে বইয়ের প্রচ্ছদ ছাড়া একটা বই ছাপাই, আমার তো অসুবিধা নেই। আমি যদি নিজে লেখক হই, বা আমার অসুবিধা তখনই যেটা পাঠক নিবে কিনা। ফলে প্রচ্ছদটা করতে হয় পাঠকের মানে দৃষ্টি আকর্ষণের জন্য, পাঠকের কাছে যেন, প্রকাশকের যেন মানে বিক্রি বাড়ে সেজন্য। ফলে আমি একজন শিল্পী হিসেবে, প্রচ্ছদ শিল্পী হিসেবে যখন কাজ করব, তখন প্রকাশকের চাহিদা, লেখকের চাহিদা অবশ্যই আমার মাথায় রাখতে হবে। আমি এটার পক্ষে। কিন্তু বিষয়টা এরকম না যে প্রচ্ছদ আমি যেটা চিন্তা করব সেটার সাথে আমি ওনাদের চাহিদাটাকে হয়তো সামঞ্জস্য করব, কিন্তু ওনারা যেটা বলবেন সেটা আমি করে দেবো, তাহলে তো আসলে আমার জায়গাটা থাকলো না। অনেক সময় আমি দেখি যে লেখকরা যেভাবে কাভার চাচ্ছেন, প্রচ্ছদ চাচ্ছেন, শিল্পীকে তারা হয়তো পাণ্ডুলিপিটা চেয়ে নেয়, অনেকে নেয় অনেকে নেয় না, অনেকে নাম শুনে এঁকে দেয়। কিন্তু কি করা উচিত যে পাণ্ডুলিপিটা পড়ে সেই পাণ্ডুলিপির ভেতর থেকে সারমর্মটা বুঝে তারপরে আমি ছবিটা আঁকি? অবশ্যই সেটা করা উচিত। এটা এজন্য করা উচিত যে আমি প্রথমেই আপনাকে বলেছি একটা কথা, যে আমি তো মানে একটা প্রচ্ছদের মধ্যে পুরো বইটা এঁকে ফেলতে পারবো না। একজন শিল্পী এটা পারবেন না। উনি কি করবেন, উনি হচ্ছে পুরো উপন্যাস বলি বা কবিতা বলি বা গল্প বলি, ওর ইমোশনটা ধরবেন, ইমোশনটাকে প্রচ্ছদে ফুটিয়ে তুলবেন। সেই তো যে আমি ধরেন যে একটা 300 পৃষ্ঠার উপন্যাস, সেই 300 পৃষ্ঠার উপন্যাস পড়ে আমার মধ্যে কি মানে রিয়েক্ট হলো, সেই ইমোশনটাকে আমি কভারে কালার দিয়ে হোক, ফর্ম দিয়ে হোক, ড্রয়িং করে হোক, টাইপোগ্রাফি দিয়ে ফুটিয়ে তুলব। ফলে ওই ইমোশনটা পেতে হলে তো আমার পুরো উপন্যাসটা পড়তে হবে।
অ্যাটলিস্ট পুরোটা যদি পড়ার সময় নাও থাকে, পুরোটা গল্প সম্পর্কে বা উপন্যাসটা সম্পর্কে আমার জানতে হবে, বা আমার লেখকের সাথে একটু কথা বলতে হবে। তো এইটা যদি হয়, যদি করা যায়, তখন আসলে একটা ভালো প্রচ্ছদ হওয়া সম্ভব। এর বাইরে যেটা হয়, একটা ফরম্যাটেড প্রচ্ছদ হয়তো হবে, যে আমি নাম শুনে একটা কিছু করে দিলাম। অনেক সময় প্রচ্ছদ শিল্পীকে বাচ্চাদের ছড়ার বই কিংবা গল্পের বই, সেখানে ছবিগুলো এঁকে দিতে হয়, সেই কাজটা কি আপনি করেন, ইলাস্ট্রেশনের কাজটা? আমিও ইলাস্ট্রেশন করি, তবে খুব বেশি আমি করি না আর কি। আমি মূলত বইয়ের প্রচ্ছদই করি, এবং বইয়ের ক্ষেত্রেও আমি উপন্যাসের চেয়ে আপনার কবিতা এবং প্রবন্ধের প্রচ্ছদ আমার বেশি করা হয়, কারণ এই দুটার সাথে আমার মনে হয় টাইপোগ্রাফিটা ভালো যায়। দেওয়ান আতিকুর রহমান, আপনার যে দর্শন, আপনি যেভাবে প্রচ্ছদ নিয়ে সামনে এগুচ্ছেন, আপনি কি কখনো চিন্তা করেন যে আপনার প্রচ্ছদের কোনো প্রদর্শনী করবেন কিনা, কিংবা শততম প্রচ্ছদ হয়েছে কিনা? এই উত্তরটা আমি শুনবো বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেওয়ান আতিকুর রহমান। শুনবো তার কাছে কথা, কিন্তু তার আগে যাই আমরা একটু বিরতিতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন তরুণ প্রচ্ছদ শিল্পী, আমি প্রচ্ছদ শিল্পী বলবো না, তরুণ শিল্পী দেওয়ান আতিকুর রহমান। আমরা ফিরছি বিরতির পর এবং আবার তার কাছে যাচ্ছি। যে প্রশ্নটা করেছিলাম আতিক, সেটা আবার আমি উল্লেখ করছি। সেটা হচ্ছে যে আপনার শততম প্রচ্ছদ আঁকা হয়ে গেছে কিনা, আর আপনার এই ভবিষ্যতে প্রচ্ছদ নিয়ে কোনো প্রদর্শনী করার পরিকল্পনা আছে কিনা? ও না, শততম তো অনেক আগেই হয়ে গিয়েছে। মানে এমনও হয়েছে যে এক বই মেলাই হয়তো 100 উপরেও করা হয়েছে। টোটাল এ পর্যন্ত কতগুলো বই? আমি সংখ্যাটা ঠিক বলতে পারবো না, তবে অনেক। 5 শতাধিক? আরো বেশি হবে, 1000? কাছাকাছি হবে হয়তো। 1000 বইয়ের প্রচ্ছদ? না, 1000 হয়তো হবে না, কাছাকাছি যাবে। আচ্ছা, প্রচ্ছদ, আপনি আগে বলেছেন যে প্রচ্ছদকে এবং প্রচ্ছদ আঁকাকে আপনি একটা মৌলিক শিল্পকর্ম হিসাবে গ্রহণ করতে রাজি নন, তাই তো? কিন্তু যদি এরকম হয় যে একটা প্রচ্ছদ এমন হয়ে গেল যেটা শিল্পগুণে, শিল্প মানে সে কথা বলতে পারছে এবং সে নিজেই বলছে যে আমি একটা চিত্রকর্ম। হ্যাঁ, এরকম আছে, কিন্তু আমাদের বাংলা সাহিত্যে এরকম অনেক। আমি সজনবাদিয়ার ঘাটের কথা বলছি, ওইটার প্রচ্ছদ, মানে এরকম প্রচ্ছদ যে নাই তা না। প্রচ্ছদটা কার জানো? ওই প্রচ্ছদটা, ওনার নামটা আমি, ভিতরে ইলাস্ট্রেশনগুলো হাশেম খানের, বাট প্রচ্ছদটা হচ্ছে ভারতীয় একজন শিল্পী, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। সেটা একেবারে ওই সময় মানে আমাদের জসীমউদ্দিন কলকাতায় যাতায়াত করতেন। হ্যাঁ হ্যাঁ, তো ওই হয়, এরকম হতে পারে। কিন্তু আমি যেটা বলছিলাম যে কাজের ক্ষেত্রে আমি যদি ইন্ডিভিজুয়ালি একটা প্রচ্ছদ সুন্দর করতে পারি, কেন নয়, এটা ইটসেলফ একটা শিল্প হয়ে উঠবে। কিন্তু আমি বলছি যে ব্যাপারটা যেন এরকম না হয় যে প্রকাশকের কোনো কথা আমি নিচ্ছি না, আমি লেখকের কথা নিচ্ছি না, আমি আমার মতো করে করব। সেটা হতে পারে, এটা শিল্পীর ইগো, কিন্তু আমার জায়গা থেকে আমি একটু কনসিডারের পক্ষে, যেহেতু এটা একটা কমার্শিয়াল ওয়ার্ক আমি মনে করছি। কারণ বই তো এক ধরনের, মানে আমি বলবো যে বাণিজ্যিক একটা পণ্য, তাই না? যদি বাণিজ্যিক পণ্য হয়, তাহলে আমাকে চিন্তা করতে হবে এটা বিক্রি কীভাবে হবে, পাঠকের কাছে কীভাবে যাবে। ফলে সেই জায়গা থেকে আমাকে অনেক কিছুতে একটু কনসিডার করতে হবে। মানে প্রথম দেখায় যে, মানে তারা যেন বুঝতে পারে যে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এবং আরেকটা বিষয়, প্রশ্ন আপনি যেটা করেছিলেন যে আমি ওরকম কোনো প্রদর্শনী করার আমার ইচ্ছা আছে কিনা, আমার সত্যি ইচ্ছা আছে একটা প্রদর্শনী করার। কিন্তু সেই প্রদর্শনীটা আমি একদম হুবহু বইয়ের যে প্রচ্ছদটা সেটা নিয়েই না, আমি একটু আলাদাভাবে করতে চাচ্ছিলাম। আমি অলরেডি কাজ শুরুও করেছি, এখন কবে করতে পারবো জানি না, অনেক কাজের মধ্যে থাকতে হয়। ধরেন আমি বইয়ের প্রচ্ছদটা নেব, বইয়ের টাইপোগ্রাফিটা নেব, কিন্তু ওটাকে আমি উডকাটে বড় করে করব। বাহ! মানে বইয়ের প্রচ্ছদের সাইজ যেটা আমরা ধরেন যে 9 ইঞ্চি বাই 6 ইঞ্চি, ওটা না, আমি বড় করে পেন্টিংয়ের সাইজে হয়তো করবো, অন্য একটা স্টাইলে। ওই কভারটাকে আমি হচ্ছে নতুন করে রিপ্রোডাকশন করবো আর কি, এজ এ আর্ট ওয়ার্ক। প্রচ্ছদের যে সবচেয়ে বড় দিক হলো নান্দনিক হতে হবে। নান্দনিক হওয়া মানে একটু আকর্ষণীয় হতে হবে। আপনি তো কতগুলো মানে এরকম ঈদ সংখ্যার প্রচ্ছদ করেছেন? ঈদ সংখ্যার প্রচ্ছদ ধরেন প্রতি বছরই তো বেশ কয়েকটা করা হয়। যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানেরটা অনেক সময় করা হয়, অনেক সময় হয় না। তবে এবার ঈদ সংখ্যায় আমি ভিতরে ইলাস্ট্রেশনে কাজ করেছি প্রায় 7টা ঈদ সংখ্যার, আর প্রচ্ছদ করেছি 2টা ঈদ সংখ্যার। দৈনিক যুগান্তরের প্রচ্ছদ এবং হচ্ছে ভিউজ বাংলা নামে একটা প্রতিষ্ঠান আছে, ওদের
ভিউজ বাংলাদেশ, ওদের প্রচ্ছদ। আচ্ছা, কখনো কখনো কি এমন হয় যে এই যে পত্রিকার প্রচ্ছদ আপনি আঁকলেন, এই প্রচ্ছদ একটা শিল্প মানে গিয়ে দাঁড়ালো এবং মনে হলো যে এটা একটা পত্রিকার প্রচ্ছদ না হয়ে একটা চিত্রকর্ম হতে পারে? হ্যাঁ, এরকম। কারণ আপনি জানেন যে এই যে মানে ঈদ সংখ্যার মধ্যে রান্না বান্না, নানা রকম বিনোদনের বিষয় থাকে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা মানে আর্টিস্টের, একজন শিল্পীর দর্শন, তার সৌন্দর্যের পিপাসা, সেটা কিন্তু বোঝা যায়। না, এইটা আমার মনে হয় যে জাস্ট ঈদ সংখ্যার কভার নিয়েই না, যে কোনো বইয়ের কভার বা প্রচ্ছদ যাই বলি, সেটাই কখনো কখনো কোনোটা নিজের কাছে হয়তো একটু ভালো লেগে যায়, মনে হয় যে এটাকে আমি বোধহয় শুধুমাত্র বইয়ের প্রচ্ছদে না রেখে আরেকটু অন্যভাবে চিন্তা করি। এটাকে আমি চাইলে একটা, ইভেন শুধু পেইন্টিং কেন, আমি চাইলে একটা স্কাল্পচারও করতে পারি। ধরুন সত্যজিৎ রায় একটা ছবির কাভার করে দিলেন, ওই ছবিটার কাভারটা কিন্তু ইসের মর্যাদা পায়, এটা শিল্পকর্মের মর্যাদা পায় কখনো কখনো। যামিনী রায় কিংবা বিকাশ, ওরা যে ছবিগুলো আঁকে বইয়ের জন্য, পূর্ণেন্দু পত্রী, আর আমাদের দেশে হাশেম খান, তারপরে এই যে ধ্রুব, তারপরে কায়ুম চৌধুরী, আপনারা যে ছবিগুলো আঁকেন সেগুলো খুব অসাধারণ, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের প্রোডাকশনের সঙ্গে আমি মনে করি শিল্পীদের যোগাযোগটা কম, তারা শুধুমাত্র ছবি এঁকেই ছেড়ে দেয়, প্রচ্ছদ করে ছেড়ে দেয়, কিন্তু সামগ্রিক বইটার যে নান্দনিক দিক বৈশিষ্ট্য, সেটা কিন্তু শিল্পীরা করে না। এটা করলে বাণিজ্যিকভাবেও বইটা বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি থাকতো, এটা কেন করেন না আপনারা? আমি প্রথমে আপনাকে যেটা একবার আরও বোধহয় 2বার বলেছি, যেটা যে প্রকাশনা শিল্প কিন্তু আসলে একটা বাণিজ্যিক জায়গা, ফলে এখানে আমাকে পাঠকের কাছে পৌঁছাতে হলে আরও কীভাবে নান্দনিক করা যায়, শুধু বইয়ের প্রচ্ছদ না, ভিতরের মেকআপ গেটআপেও কীভাবে নান্দনিক করা যায়, ইভেন বইয়ের যে আপনার পৃষ্ঠাগুলো, সেই পৃষ্ঠাগুলা বা কাগজটা কোন কাগজে ছাপা হলে বইয়ের এটা ভালো লাগবে, সেই জিনিসগুলো আর্টিস্টরা চিন্তা করলে আরও বেশি ভালো হতো। এখনও করছে কিছু কিছু প্রতিষ্ঠান, ধরেন আমরা বাংলাদেশি যদি বলি, বড় বড় প্রতিষ্ঠান, বেশ কয়েকটা পাবলিকেশনস, তারা কিন্তু ওই জায়গাগুলো নিয়ে কাজ করছেন এবং ওইখানে ওনাদের আর্টিস্টরাও আছেন বা বাইরে থেকে যারা কাজ করে তারাও আছেন। তো সব মিলিয়ে কিন্তু চেঞ্জ হচ্ছে সেই জায়গাটা। তো আপনি যেটা বলেছেন যে আমি কেন করি না, সবসময় কিন্তু আমার কাছে আসেও না বা আমার ইচ্ছাতেই হবে তাও না, এখানে প্রকাশকের একটা বিষয় থাকে। আমি চেষ্টা করি যখন একটা ভালো বই পাই তখন প্রকাশককে মানে ওনার সাথে এক ধরনের আলোচনা করতে, যে এইটা আপনি যখন ছাপাবেন তখন এই জায়গাগুলো এরকম এরকম কাগজে ছাপালে ভালো হয়, কোনো কোনো জায়গা মনে হয় যে আরেকটু আপনি কালারগুলো ফেড করে দিলে ভালো হয়। আমি কিন্তু আলোচনা করি ক্ষেত্র বিশেষ, সব জায়গায় হয়তো হয় না, কখনো কখনো যদি প্রকাশক নিতে চান এভাবে আমি কথা বলি। আপনার প্রিয় শিল্পীর কথা জানতে চেয়েছিলাম, মানে এমনিতেই ওই প্রচ্ছদ না, আচ্ছা, প্রচ্ছদের বাইরে শিল্প জগতে দেশের বাইরে আমার সবচেয়ে প্রিয় শিল্পী বা আমি যার দ্বারা আসলে অনুপ্রাণিত শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের কাজ আমার দুর্দান্ত লাগে, খুবই ভালো লাগে এবং আমি ওনার কালার দ্বারা বা ওনার লাইফস্টাইল দ্বারাও, এটা হয়তো অনেকেই ওনাকে পছন্দ করেন, তো আমিও ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। আর বাংলাদেশের মধ্যে অনেকেই আছে, তো তারপরেও যেহেতু আমি ভাস্কর্য বিভাগের ছাত্র, সেই হিসাবে শিল্পী হামিদুজ্জামান খান আমার আদর্শ এবং আমি ওনাকে খুবই পছন্দ করি, ওনার কাজও আমার ভালো লাগে এবং ওনার কাজ, জীবন বোধ আমি সব দ্বারাই অনুপ্রাণিত আর কি। প্রচ্ছদ দেখে আপনি যথেষ্ট উপার্জন করতে পারেন বলে আমার মনে হয় না, আসলে আমিও প্রচ্ছদটাকে ওইভাবে একেবারে আমার উপার্জনের একমাত্র অবলম্বন হিসাবে নেইনি, এটা আমি একটা মনের খোরাকের জায়গা থেকে নিয়েছি, সত্যি কথা যেটা। আচ্ছা, আমি পেশাগত জায়গায় একটা দৈনিক পত্রিকায় কাজ করি, আমি একটা পত্রিকার শিল্প সম্পাদক এবং আমি এই পেশায় আসলে প্রায় 1.5 যুগের বেশি ধরেই আছি। পাশাপাশি আমি বইয়ের প্রচ্ছদ করি। বইয়ের প্রচ্ছদ করে শুধু জীবিকা নির্বাহ করা আসলে আমাদের এখানে খুবই টাফ, সেই রিয়েলিটিতে আমরা এখনও ঢুকিনি, হয়তো ভবিষ্যতে ঢুকতে পারি, মানে আমি আমার কথা বলছি না, আমাদের দেশ, এবং আমি আশা করি সেটা যেন হয়। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আপনার বাবা মা, আমাদের দেশের বাবা মা কিন্তু চায় আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আপনি যে শিল্পী হলেন, শিল্পীদের তো আয় রোজগার অত বেশি না, তা আপনার বাবা মা কি চেয়েছিলেন যে আমার ছেলে শিল্পী হবে? এইটা একটা মজার বিষয় আছে। এটার মজার বিষয় হচ্ছে আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, আমার বাড়ি হচ্ছে সোনারগাঁয়ের বারুদি হাই স্কুল,
অনেক পুরনো একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আমার বাবা। তো আমি যখন স্কুলে পড়ি, আমি এসএসসি পর্যন্ত ঢাকায়, গ্রামে পড়তাম, এসএসসির পরে কলেজ ঢাকায়। আচ্ছা। তো আমি যখন বাড়িতে পড়াশোনা করি, আমি আমার খাতার মধ্যে ছবি টবি আঁকতাম, মানে বইয়ের মধ্যে ছবি আঁকতাম খাতার মধ্যে। আচ্ছা। তো বাবা আমার সামনে খুব একটা কিছু বলতেন না। একদিন আমার মামা আসছেন বেড়াতে, তো আমার মামার সাথে বলছেন যে ও তো এরকম এরকম খাতার মধ্যে ছবি টবি এঁকে বই টবি এঁকে ভরে ফেলছে, আচ্ছা দেখি ওকে আর্ট কলেজে দেয়া যায় কিনা। আমি শুনে ফেলছি ব্যাপারটা। একদিন আরেকদিন কথার প্রসঙ্গে বাবা আমাকে খুব মানে আদর করে আর কি, যে কোনো একটা বিষয়ে খুব বলেন যে বাবা তুমি বড় হয়তো জয়নুল আবদিন হবা। আমার খুব মানে আমি জানি না, আমি হতে পারি না, আমি এই গল্প কাউকে আসলে বলিও না, কারণ আমার খুব আমি বিব্রত হই যে আমি তো ওই জায়গায় যাওয়া তো আমার মানে অনেক পরের ব্যাপার। বাট আমি চারুকলায় ভর্তির পিছনে আমি যদি বলি আমার মূল যে প্রেরণা সেটা কিন্তু আমার বাবার। ধরুন আপনার আঁকা কোনো একটা ঈদ সংখ্যার প্রচ্ছদ, কারণ ভালো একটা কোনো ধরেন কবির বই, শামসুর রহমান, আল মাহমুদ, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, সেলিনা হোসেন, হাসান আজলক, এদের বই আপনাকে, এই বই আপনার বাবার সামনে পড়লো যেটা আমার ছেলের করা না, প্রচ্ছদ। এইখানে আমি খুবই দুর্ভাগা, আমার খুবই দুর্ভাগ্য। আমি যে বছর চারুকলায় ভর্তি হই, আমার বাবা তার পরের বছর মারা যান। আমার বাবা দেখে যেতে পারেন নাই আমার কোনো কিছু আর কি। নিশ্চয়ই মানুষের আত্মা যদি থাকে মানে, এবং আমি বিশ্বাস করি যে মানুষ মৃত্যুর পরেও থাকে, এবং তিনি নিশ্চয়ই দেখবেন এবং জানবেন যে আমার সন্তান আমার আকাঙ্ক্ষা পূর্ণ করেছে। আমি চাই যে আপনি প্রচ্ছদ যেভাবে আঁকছেন, প্রচ্ছদ ভালো করেন আপনি, কিছু মৌলিক ছবিও যেন পাশাপাশি আপনার বাবার যে স্বপ্ন দেখেছিলেন সেটা আপনি করেন। আপনার চেয়ে যারা তরুণ তাদের জন্য আপনি যদি কিছু বলতে পারেন। হ্যাঁ, আমি আসলে তেমনভাবে বলার কিছু নাই, আমার শুধু একটাই কথা যে শিল্পযাত্রা খুব সহজ না, আবার খুব কঠিনও না। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব উপলব্ধি থাকে। আমি যখন আমার ব্যক্তিগত উপলব্ধিটাকে আমি বুঝতে পারবো, আমি আমার উপলব্ধির জায়গায় আসবো, তখনই আমার কাজটা করা উচিত। এবং আমি যখন নিজের উপলব্ধি থেকে কাজটা করতে পারবো, সেটা আমার কাজ হবে। ফলে আমি তরুণদেরকে সেটাই বলবো যে সেই জায়গাটাকে, নিজের সেই উপলব্ধির জায়গাটাকে, অভিজ্ঞতার জায়গাটাকে আরেকটু বড় করার জন্য আরও বেশি করে পড়াশোনা করা, আরও বেশি করে দেখা, অনেক 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 দেখা। আর এখন তো স্কোপ অনেক, আমরা নেটে ঢুকলে, ইন্টারনেটে ঢুকলে সারা পৃথিবী সমস্ত সবার কাজ দেখতে পাচ্ছি। ফলে সেই দেখার জায়গাটা, নিজের চিন্তার জায়গাটা, নিজের উপলব্ধির জায়গাটাকে যেন সবাই আরেকটু রিচ করে, এটাই আমার। অনেক ধন্যবাদ দেওয়ান আতিকুর রহমান, আপনি আপনার অভিজ্ঞতার কথা বললেন এবং আপনি একজন সচেতন শিল্পী। প্রচ্ছদ আঁকা চারটিখানি কথা নয়, একটা বইয়ের কাহিনী, একটা বইয়ের উপজীব্যকে এঁকে দেওয়া এবং নান্দনিক করা এবং পাঠকের গ্রহণযোগ্য করা, শত শত পাঠক বইটা দেখবে, ভালো বলবে, এই চিন্তা মাথায় রাখাও কিন্তু কঠিন না। আজকে আয়োজনে এসে আপনি অনেক কথা বললেন, বিশেষ করে আপনার বাবার কথা, যিনি বলেছিলেন আপনি জয়নুল আবেদিন হবেন। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্পে আয়োজনে আজকে আছেন দেওয়ান আতিকুর রহমান। তার বাবা চেয়েছিলেন যে তিনি জয়নুল আবেদিনের মতো একজন বিখ্যাত শিল্পী হবেন। তিনি ইতিমধ্যে 2000 প্রচ্ছদ এঁকেছেন এবং সবই নান্দনিক, এবং আমরা চাইব যে তিনি যেন এই প্রচ্ছদের বাইরেও তার ক্যানভাসের একটা মৌলিক জায়গায় জয়নুল আবেদিনের একজন অনুসারী হিসাবে এই দেশমাতৃকাকে, এই জীবন এবং এই সংগ্রামকে সঠিকভাবে যেন তিনি আঁকেন, এবং আমরা যেন বিস্মিত হই, এবং তার পরলোকগত পিতাও যেন সেই ভেস্তে থেকে, স্বর্গ থেকে, যেখানেই তিনি আছেন সেখান থেকে দেখে বলেন যে আমার সন্তান আমার মান রক্ষা করেছে, আমার আকাঙ্ক্ষা পূর্ণ করেছে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।